Hi, this is Kaji Mahabu. Welcome my channel. আজকে আমরা আলোচনা করব ইকোনোমেট্রিক্স এর উপর। আমরা আস্তে আস্তে আগামীতে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা ইকোনোমেট্রিক্স এর আরো অন্যান্য টপিকস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হোয়াট ইজ ইকোনোমেট্রিক্স এন্ড মেথডোলজি অফ ইকোনোমেট্রিক্স। হোয়াট ইজ ইকোনোমেট্রিক্স? ইকোনোমেট্রিক্সটা হলো মূলত ইকোনমিক মেজারমেন্ট। আর ইকোনমিক্স এর মাধ্যমে আমরা একটা নিউমেরিক্যাল রেজাল্ট এবং একটা ম্যাথমেটিক্যাল ইকোনমিক মডেল তৈরি করব। আর এই নিউমেরিক্যাল রেজাল্ট এবং ম্যাথমেটিক্যাল ইকোনমিক মডেলটা পাওয়ার জন্য আমাদেরকে ইকোনমিক ডাটার উপর বেস করে ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক ইউজ করে করতে হবে। ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক অ্যাপ্লাই করে মূলত আমরা নিউমেরিক্যাল রেজাল্ট এবং ম্যাথমেটিক্যাল ইকোনমিক মডেলটা পেয়ে থাকি। ওকে, তাহলে ইকোনোমেট্রিক্সের যে মডেল আমরা অবটেন করব বা পাবো, এই পাওয়ার জন্য আমাদের যে চারটা জিনিস বেশ ভালো বুঝতে হবে। এটা হলো যে চারটা কিওয়ার্ড আছে, এই চারটা কিওয়ার্ড হলো ইকোনমিক থিওরি, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, ইকোনমিক স্ট্যাটিস্টিক এন্ড ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক। এই চারটা কিওয়ার্ডের মাধ্যমে, এই চারটা টপিকসের মাধ্যমে আমরা মূলত ইকোনোমেট্রিক্স মডেলটাকে দাঁড় করাবো। ওকে, তাহলে ইকোনমিক থিওরিটা কি? ইকোনমিক থিওরিটা হলো ইকোনমিক্সের বিভিন্ন স্টেটমেন্ট, ইকোনমিক্সের বিভিন্ন ল, ডেফিনেশন ইত্যাদি। যেমন আমরা ডিমান্ড ল পড়ছি, সাপ্লাই ল সম্পর্কে জানি, ওইগুলো হলো ইকোনমিক থিওরি। আর এই ইকোনমিক থিওরির যে ম্যাথমেটিক্যাল ফর্ম, ওটা হলো ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স। যেমন QD equal to -20 plus 5P, এই যে ইকুয়েশনটা, এটা হলো ম্যাথমেটিক্যাল ফর্ম ইকোনমিক থিওরি। তো এইটাকে বলা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স। আর ইকোনমিক স্ট্যাটিস্টিকটা হলো ইকোনমিক বিভিন্ন ডাটা নিয়ে কালেক্ট করে, এটা প্রসেস করে, ওই ডাটার একটা গ্রাফের মাধ্যমে অ্যানালাইসিস করার নাম হলো ইকোনমিক স্ট্যাটিস্টিক। আর ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিকটা হলো স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করে আমাদের নিউমেরিক্যাল রেজাল্ট বের করার মাধ্যমটাই হলো ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক। ওকে, আমরা এখন আলোচনা করব মেথডোলজি অফ ইকোনোমেট্রিক্স। মেথডোলজি মানেটা কি? মেথডোলজি মানে হলো বিশ্লেষণ করা। মানে আমরা ইকোনোমেট্রিক্সটা বিশ্লেষণ করলে আমরা কি কি পাবো, বা কোন কি ধাপের মাধ্যমে আমরা ইকোনোমেট্রিক্স মডেলটা দাঁড় করাবো, এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা এখন। এটাই হলো মেথডোলজি। আচ্ছা, ওকে, তো মেথডোলজির প্রথম মেথডোলজি হলো স্টেটমেন্ট অফ থিওরি অফ হাইপোথিসিস। স্টেটমেন্ট অফ থিওরি অর হাইপোথিসিস মানে হলো আমরা যে ইকোনমিক স্টেটমেন্ট গুলা জানি, পড়ি, কিংবা যে ডেফিনেশন গুলা নেই, এগুলো হলো স্টেটমেন্ট কিংবা থিওরি। যেমন ডিমান্ড ল, সাপ্লাই ল ইত্যাদি। তো এইগুলো এই বিষয়টার মাধ্যমেই তারপরে আমরা মূলত ইকোনোমেট্রিক্স মডেল পাবো। এটা হলো প্রথম ধাপ, মেথডোলজির প্রথম মেথডোলজি। আমাদের দ্বিতীয় মেথডোলজি হলো স্পেসিফিকেশন অফ ম্যাথমেটিক্যাল মডেল। মানে হলো একটা ম্যাথমেটিক্যাল মডেল, একদম নির্দিষ্ট করে একটা ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করানো। মানে আমরা যে স্টেটমেন্ট গুলো জানলাম, ইকোনমিক্সের যে স্টেটমেন্ট গুলো আছে কিংবা ডেফিনিশন বা ল গুলো আছে, ওই ল এর ম্যাথমেটিক্যাল মডেল স্পেসিফাই করা। যেমন এক্সাম্পল, y equal to β1 plus β2x, যেখানে β2 এর মান 0 আর 1 এর মধ্যে হবে। এই যে ইকুয়েশনটা, এটা একটা ম্যাথমেটিক্যাল মডেল। 3 নম্বরে, আর এই পাশেরটা হলো এই ম্যাথমেটিক্যাল মডেলের একটা
জেনারেল গ্রাফ। 3 নম্বরটা হলো স্পেসিফিকেশন অফ ইকোনমিক মডেল, মানে ইকোনমিক মডেল স্পেসিফাই করা। আমরা 2 নম্বরে যেটা ছিল এটা হলো ম্যাথমেটিক্যাল মডেল, আর এখনটা হলো ইকোনমিক মডেল। ম্যাথমেটিক্যাল মডেল আর ইকোনমিক মডেলের মধ্যে বেসিক পার্থক্যটা হলো ম্যাথমেটিক্যাল মডেলে কোনো ইরর টার্ম থাকে না, কিন্তু ইকোনমিক মডেলে একটা ইরর টার্ম থাকে। ইরর টার্মটা কি? নর্মালি ম্যাথমেটিক্যাল যে মডেলগুলো হয় ওগুলা জাস্ট 2টা ভেরিয়েবল বা 3টা ভেরিয়েবল, নির্দিষ্ট সংখ্যক ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে ম্যাথমেটিক্যাল মডেলগুলোকে ডিরাইভ করা। যেমন এখানে ওয়াই আর এক্স হলো 2টা ভেরিয়েবল, যেটার মাধ্যমে ম্যাথমেটিক্যাল মডেলটাকে আমরা ডিরাইভ করেছি। কিন্তু এটা বাস্তবে ম্যাথমেটিক্যাল মডেল দেখানো সম্ভব না, কারণ বাস্তবে জাস্ট একটা ভেরিয়েবলের সাথে সরাসরি আরেকটা ভেরিয়েবলের ইফেক্ট হয় বিষয়টা এমন না। একটা ভেরিয়েবল ইফেক্ট আরো অন্যান্য ভেরিয়েবলের কারণেও ইফেক্ট হতে পারে। বিভিন্ন মডেল আরো অন্যান্য অনেক ধরনের ভেরিয়েবলের ইফেক্ট একটা মডেলে থাকে কিংবা একটা ভেরিয়েবলে পড়ে। কিন্তু ইকোনমিক মডেলের ইরর টার্মটা হলো ওই সব ভেরিয়েবলের ইফেক্ট দেখানো হচ্ছে যেটা মডেলে প্রদর্শন করা নাই, যেটা মডেল নাই, যেই ভেরিয়েবল গুলা মডেলে নাই কিন্তু ওই ভেরিয়েবল গুলা এই মডেলে কিংবা এই ভেরিয়েবলে ইফেক্ট পড়ে, ওই ভেরিয়েবল গুলোকে আমরা ইরর টার্মে প্রকাশ করতেছি। ম্যাথমেটিক্যাল মডেলটা হলো যেটা বাস্তবে আমরা প্রয়োগ করতে পারি, আর বাস্তবে প্রয়োগ করতে হলে অবশ্যই আমাদের অন্যান্য ভেরিয়েবলের ইফেক্টও দেখাতে হবে। আর তাই এই মডেলটা হলো y = β1 + β2x + u, যেখানে u হলো ইরর টার্ম। এখানে পাশের যে চিত্রটা দেখানো হচ্ছে, এই চিত্রতে দেখানো হচ্ছে যে ইরর টার্মের বিষয়টা, যে এখানে যে স্ট্রেট লাইনটা আছে এই স্ট্রেট লাইনটা হলো জেনারেল স্ট্রেট লাইন ম্যাথমেটিক্যাল মডেলে, কিন্তু বাস্তবে যখন ডাটা অ্যানালাইসিস কালেক্ট করে ডাটা অ্যানালাইসিস করে গ্রাফ তৈরি করা হবে তখন এরকম ফুল স্ট্রেট লাইন কখনো হবে না। তখন দেখা যাবে মূলত বাস্তব ফুটাগুলা মানগুলা এই স্ট্রেট লাইনের কিছু মান উপরে কিছু মান নিচে এভাবে থাকবে। তো যেগুলা স্ট্রেট লাইনের উপরে নিচে আছে এর মানে হলো এখানে কি আছে, একটা ইরর আছে, কিছু না কিছু ভুল আছে। আর এই ভুলগুলো কেন হলো? এই ভুলগুলো হয়েছে এই কারণে যে আদার্স ভেরিয়েবলের ইফেক্ট এখানে আছে। আর এইটাকে প্রকাশ করার জন্য আমরা ইরর টার্ম ইউজ করে থাকি। আর এই ম্যাথমেটিক্যাল মডেল আর ইকোনমিক মডেলের মধ্যে বেসিক পার্থক্যটাই হলো এটা, যে ম্যাথমেটিক্যাল মডেলে কোনো ধরনের ইরর টার্ম বা ইরর ইফেক্ট বা অন্যান্য ভেরিয়েবলের ইফেক্ট আমরা দেখাই না, কিন্তু ইকোনমিক মডেলে আমাদের অবশ্যই অন্যান্য ভেরিয়েবল ইফেক্টটা দেখাতে হবে। 4 নাম্বার, অবটেনিং ডাটা কালেকশন অফ ভেরিয়েবল, মানে হলো আমাদের 4 নম্বরের কাজ হলো যে আমাদের ভেরিয়েবল গুলা যে ভেরিয়েবল গুলা মডেলে থাকবে ওই ভেরিয়েবল গুলা এস্টিমেট করা, ভেরিয়েবলের ডাটা কালেক্ট করার পর এস্টিমেট করা। 5 নাম্বার হলো এস্টিমেটিং দা ইকোনোমেট্রিক মডেল। এখন আমরা একটা ইকোনোমেট্রিক মডেল এস্টিমেট করব। আমাদের 4 নম্বরের যে আমরা বিভিন্ন ডাটা কালেক্ট করলাম ওই ডাটাগুলা মাধ্যমে আমাদের β1 এবং β2 এর মান বের করে আমাদের মডেলে দেখাতে হবে। যেমন এখানে দেখা যাচ্ছে yt, এখন t হলো টাইম অফ পিরিয়ড বা পিরিয়ড অফ টাইম। এই y = -299.5913 প্লাস 0.7214 xt। এখানে x আর y দুটো ভেরিয়েবল, আর 0.7218 হলো এমপিসি বা β2 এর মান, আর -299.5913 হলো এটা একটা কনস্ট্যান্ট মান বা টেনজেন্ট। আচ্ছা, তো এটা হলো এস্টিমেটিং 5 নম্বরে, যে আমরা একটা ম্যাথমেটিক্যাল মডেল এস্টিমেট করব আমাদের 6 নম্বর। আর পাশের চিত্রটা হলো যে এই ডাটা যে আমরা কালেক্ট করলাম, বিভিন্ন ভেরিয়েবলের মান যে আমরা বের করার পর যে আমরা স্ট্রেট লাইনটা পাইলাম, এই স্ট্রেট লাইনটা যখন আমরা গ্রাফে প্রদর্শন করব তখন
এরকম একটা মডেল আমরা পাবো বা একটা গ্রাফ আমরা এভাবে পাবো। 6 নাম্বার হাইপোথিসিস টেস্ট। আমরা যে মডেলটা পাইলাম বা আমরা মডেলের যে এস্টিমেট করলাম, করার পরে যে আমরা মানগুলো পাইলাম বিটা 1 আর বিটা 2, এই বিটা 1 আর বিটা 2 মানটা আমরা তারপর হাইপোথিসিস টেস্টিং এর মাধ্যমে আমরা দেখবো যে এটা স্যাটিসফাই কিনা বা এটা অ্যাকসেপ্ট আমরা করবো কিনা। তো এটা অ্যাকসেপ্ট করবো কিনা করবো না এটা যাচাই করার জন্য আমাদের যে বিষয়টা এটা হাইপোথিসিস টেস্টিং মাধ্যমে আমরা এটা বলতে পারবো। আর হাইপোথিসিস টেস্টিং মাধ্যমে করার জন্য আমাদের উপরের যে মডেলটা আমরা পাইলাম ওই মডেলের বিটা 2 এর মান ছিল 0.7218। হ্যাঁ, আর আমরা জানি বিটা 2 এর কন্ডিশন মানে মানের লিমিট হলো 0 থেকে 1 এর মধ্যে বিটা 2 এর মানটা হয়। যদি এরকম হয় যে আমাদের যে মডেলটা আমরা পেয়েছি এই মডেলটা যদি বিটা 2 এর কন্ডিশনের লিমিট মানের মধ্যেই থাকে তাহলে আমরা বলতে পারি যে এই মডেলটা নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড। আর যদি এই বিটা 2 এর মানটা যদি 0 আর 1 এর মধ্যে না থাকে আর বাহির এর কম বেশি হয় তাহলে এটাকে আমরা বলবো নাল হাইপোথিসিস রিজেক্টেড। এটাই হলো হাইপোথিসিস টেস্টিং। আমরা হাইপোথিসিস টেস্টিং সম্পর্কে আরো সামনে বিস্তারিত বলবো। ফরকাস্টিং এন্ড প্রেডিকশন। 7 নাম্বার হলো ফরকাস্টিং অর প্রেডিকশন, মানে হলো ফিউচার ভ্যালু প্রেডিক্ট করা। আমরা তারপরের কাজই হলো আমাদের যে একটা ফরকাস্ট করা বা একটা প্রেডিক্ট করা যে কি হতে পারে বা কেমন। যেমন ধরি আমরা 2006 সালে জিডিপি ছিল 11,319.4। তো আমরা এখন প্রেডিক্ট করব যে 2006 সালে তাহলে কনজাম্পশন কেমন ছিল বা কনজাম্পশন কেমন হওয়া উচিত ছিল। তখন আমরা ওই মডেলে জিডিপির মানটা বসায় আমরা কনজাম্পশনের মান বের করব। এটা হলো প্রেডিক্ট এবং করা, ফিউচার ভ্যালু বের করা। আমরা কনজাম্পশন বের করলাম যে কেমন হতে পারে, জিডিপি যদি এমন হয় তাহলে কনজাম্পশন কেমন হবে। আর 7 নাম্বার হলো পলিসি রিকমেন্ডেশন। পলিসি রিকমেন্ডেশন বিষয়টা হলো এমন যে যদি এমন হয় যে গভর্নমেন্ট কনজাম্পশন এত 8,750, তাহলে আমরা ট্যাক্সের মান বা জিডিপি কেমন হতে পারে এটা আমরা রিকমেন্ডেশন করব। যদি মানটা আমরা রিকমেন্ড করতে পারবো, যেমন এই যে মডেলে বসানোর পর আমরা এখানে দেখতেছি যে জিডিপির মান আমরা অ্যাপ্রক্সিমেটলি বের হয়েছে 12,535। তার মানে হলো যে গভর্নমেন্ট কনজাম্পশন যদি 8,750 হয় তাহলে অবশ্যই 12,535 জিডিপি রাখতে হবে। এটা হলো আমাদের রিকমেন্ডেশন। আমরা এই মডেলের মাধ্যমে একটা যে কোনো পলিসির গভর্নমেন্ট যে কোনো পলিসি নিলে ওই পলিসি মানে একদম রিকমেন্ড করতে পারবো যে হ্যাঁ, যেহেতু গভর্নমেন্ট কনজাম্পশন 8,750 তাহলে অবশ্যই সরকারকে জিডিপি 12,535 রাখতে হবে, এটার কাছাকাছি বা এটার মতো রাখতে হবে। এর মাধ্যমে আমরা মূলত যে এই 8 নাম্বার মেথোডোলজিটা হলো এই যে আমরা ইকোনমিক মডেলের মাধ্যমে আমরা পলিসি রিকমেন্ড করতে পারি। এটা হলো যে অ্যানাটমি অফ ইকোনোমেট্রিক মডেলিং। আমরা যে ইকোনোমেট্রিক মডেলটা অবটেন করলাম বা কনস্ট্রাক্ট করলাম ওইটার যে কিছু অ্যানাটমি অফ মানে এটার শ্রেণীবিচ্ছেদ গুলো, মানে এটার ক্রমানুসারে একটা ধাপ মানে আমরা কোন ধাপের পর কোন ধাপ কিভাবে আমাদের শেষ পর্যন্ত ইকোনমিক মডেলটা আমরা পাবো ওইটার একটা চিত্র দেওয়া আছে। যে আমাদের প্রথম কাজ হলো ইকোনমিক থিওরি, এরপরে আমরা ওই থিওরিটার ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করাবো, তারপরে ম্যাথমেটিক্যাল মডেলের একটা ইকোনমিক মডেল দাঁড় করাবো। ইকোনমিক মডেল থেকে আমরা ডাটার মাধ্যমে ইকোনমিক মডেলটা এস্টিমেট করব ডাটা কালেক্টের মাধ্যমে। তারপরে এস্টিমেট করার পর এটা হাইপোথিসিস টেস্ট করব যে আমরা যে এস্টিমেট করলাম এটা কি আমরা অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব। ওইটার পর আমাদের কাজ হলো ফরকাস্ট বা প্রেডিক্ট করা যে ফিউচারে এটার ভ্যালু কি হতে পারে, ফিউচার ভ্যালুটা কেমন ওইটা দেখবো আমরা। দেন আমরা ফাইনাল ইকোনমিক মডেলটা দাঁড় করিয়ে ইউজ করে ব্যবহার করে আমরা পলিসি প্রপোজাল বা রিকমেন্ড করব।
আজকে এতটুকুই। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা পড়ব যে ডাটা টাইপ। আমাদের 4 প্রকারের ডাটা টাইপ আছে। একটা হলো ক্রস সেকশনাল ডাটা টাইপ, ডাটা টাইম সিরিজ ডাটা, পোল্ড ক্রস সেকশনাল ডাটা এবং প্যানেল অর প্যানেল ডাটা। সো see you next video, stay safe। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। তারপরও আমি আমার কেমন লাগলো আপনাদের আজকের ক্লাস, আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।